বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে বড় প্রশ্ন হল আসন্ন নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ অংশ নিচ্ছে না, তাদের কোটি কোটি সমর্থকের ভোট যাবে কোথায়। ব্যাপারটা অনেকটা এরকম যে খেলার মাঠের সবচেয়ে বড় খেলোয়াড় মাঠের বাইরে, কিন্তু তার ছায়াটাই যেন পুরো খেলার ফলাফল নিয়ন্ত্রণ করছে। তুলনাটা দারুণ। কারণ এই ভোট ব্যাংক কোনো সাধারণ ভোট ব্যাংক নয়। এটা একটা বিশাল রাজনৈতিক শক্তি, যা দশকের পর দশক ধরে একটা নির্দিষ্ট দলকে সমর্থন করে এসেছে। এখন সেই ভোটাররা যখন অভিভাবকহীন, তখন তাদের নিয়ে এক কথায় টানাটানি শুরু হয়ে গেছে। এই জটিল শরীকরণ তো বোঝার জন্যই আমরা একটি রাজনৈতিক টকশোর বিশ্লেষণ হাতে পেয়েছি। সেখানে বিশেষজ্ঞরা এই ভোটের সম্ভাব্য গতিপথ আর এর সুদূর প্রসারী প্রভাব নিয়ে আলোচনা করেছেন। আমাদের আজকের উদ্দেশ্য হল সেই বিশ্লেষণটা ব্যবচ্ছেদ করে এর ভেতরের মূল বিষয়গুলো বের করে আনা। চলুন শুরুতেই কিছু সংখ্যা দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। ৯১, ৯৬ এবং ২০০১ সালের নির্বাচনের ডেটা বিশ্লেষণ করে বলা হচ্ছে, আওয়ামী লীগের প্রায় ৩৫% ভোট, যা তাদের মূল ভিত্তি, এবার বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে পারে। আর এই ছড়িয়ে পড়ার ধরনটাই সবচেয়ে চমকপ্রদ। বিশ্লেষণে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের মোট সমর্থকের ৪৫ থেকে ৫৫% ভোট নাকি বিএনপির দিকে যেতে পারে। ১ মিনিট, এই তথ্যটা শুনে আমার প্রথম প্রশ্ন জাগছে, এটা কি আদৌ বাস্তবসম্মত? যে দুটি দলের মধ্যে এত বছরের রাজনৈতিক শত্রুতা, তাদের সমর্থকরা কি এত সহজে এক শিবির থেকে অন্য শিবিরে চলে যাবে? আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক, এবং এটাই আলোচনার সবচেয়ে বড় মারপ্যাচ। বিশ্লেষকরা বলছেন, জাতীয় পর্যায়ের শত্রুতা আর স্থানীয় পর্যায়ের বাস্তবতা সবসময় একরকম হয় না। অনেক সময় স্থানীয় পর্যায়ে ব্যক্তিগত সম্পর্ক, ব্যবসায়িক স্বার্থ বা ধরুন এলাকাভিত্তিক প্রভাব প্রতিপত্তি, এগুলো জাতীয় আদর্শের চেয়ে বড় হয়ে ওঠে। তবে এর বাইরেও একটি আদর্শিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা নিয়ে আমরা একটু পরেই আসছি। আচ্ছা, তাহলে বাকি ভোটের কি হবে? বাকি ভোটের মধ্যে ১৫ থেকে ২০% ধর্মভিত্তিক দল, যেমন ধরুন জামায়াতের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আর প্রায় একই পরিমাণ ভোট স্থানীয়ভাবে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীদের পক্ষেও যেতে পারে, যারা মূলত দলীয় পরিচয়ের চেয়ে ব্যক্তিগত ভাবমূর্তির ওপর ভর করে নির্বাচনে লড়ছেন। তার মানে একটা বিশাল ভোট ব্যাংক কার্যত ৩ বা ৪টি ভিন্ন দিকে ভাগ হয়ে যাচ্ছে। পূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে এনেছেন বিশ্লেষকরা। একটি দল যখন ক্ষমতা থেকে চলে যায় বা নির্বাচনের বাইরে থাকে, তাদের মূল সমর্থক গোষ্ঠী কিন্তু হারিয়ে যায় না। বিশ্লেষণে বলা হচ্ছে, সংখ্যাটা যদি ১৫%ও হয়, যা প্রায় ৩ কোটি ভোটারের সমান। ৩ কোটি? হ্যাঁ, ৩ কোটি। তাহলে এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা একটি ঐক্যবদ্ধ জাতির জন্য বিরাট চ্যালেঞ্জ। উপেক্ষা করার চেষ্টা করলে তো হিতে বিপরীত হতে পারে। একদম। রাজনীতিতে আসলে শূন্যস্থান বলে কিছু থাকে না। এই ভোটারদের যদি তাদের দল কোনো দিকনির্দেশনা না দেয়, তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী নতুন ঠিকানা খুঁজে নেবে। আর সেটা কিন্তু প্রতিষ্ঠিত দলগুলোর সব হিসাব উল্টে দিতে পারে। এই কারণে ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমান একটি সদ্য স্বাধীন দেশে বিভেদ কমানোর জন্য সুনির্দিষ্ট অপরাধী ছাড়া বাকি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। উদ্দেশ্য ছিল জাতিকে ঐক্যবদ্ধ করা। এবারের পরিস্থিতি ভিন্ন হলেও এত বড় একটি জনগোষ্ঠীকে রাজনৈতিক সমীকরণের বাইরে রাখার পরিণাম ভালো নাও হতে পারে। বেশ, তাহলে ধরে নিলাম ভোট ভাগ হবে। কিন্তু একজন সাধারণ আওয়ামী লীগ সমর্থক কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন? টকশোতে ডাক্তার সাকত হোসেন সায়ন্ত ভোটারদের কয়েকটি শ্রেণীতে ভাগ করেছেন, যা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, উনি ভোটারদের মনস্তত্ত্বটা ধরার চেষ্টা করেছেন। তার মতে, প্রথম শ্রেণী হল যারা বিভিন্ন মামলা বা হয়রানির ভয়ে পলাতক। তারা ভোট দিতে আসার ঝুঁকিই নেবেন না, সুতরাং তারা সমীকরণের বাইরে। দ্বিতীয় শ্রেণী হল দলের কট্টর সমর্থক। তাদের কি হবে? এরাই সবচেয়ে অভিমানী গোষ্ঠী। তাদের মনে হতে পারে, আমার দলই তো নেই, ভোট দিয়ে কি লাভ? তাই তারা হয়তো ক্ষোভে বা হতাশায় ভোট কেন্দ্রেই যাবেন না। তাদের এই অনুপস্থিতিটাও কিন্তু এক ধরনের রাজনৈতিক বার্তা। আর তৃতীয় শ্রেণী, যাদেরকে বাস্তববাদী বলা হচ্ছে, মনে হচ্ছে খেলার মূল নিয়ন্ত্রক এরাই। একদম, এরাই সবচেয়ে বড় এবং সবচেয়ে আনপ্রেডিক্টেবল অংশ। এরা নিজেদের ব্যবসা বাণিজ্য, সামাজিক অবস্থান বা পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত। তারা দেখবে আমার এলাকায় কে জিততে পারে, কার সাথে থাকলে আগামী ৫ বছর শান্তিতে থাকা যাবে।
সেই প্রার্থী যদি বিএনপি, জামায়াত বা কোনো স্বতন্ত্রও হয় তাদের ভোটটা সেখানেই যাবে। এখানে আদর্শের চেয়ে ব্যক্তিগত লাভ ক্ষতির হিসাবটাই বড়। আর চতুর্থ শ্রেণী? তারা আরও এক ধাপ এগিয়ে। তারা মনে করে টিকে থাকতে হলে কোনো না কোনো রাজনৈতিক ছাতার নিচে থাকতেই হবে। তাই তারা সরাসরি অন্য দলে যেমন বিএনপি বা জামায়াতে যোগ দেবে। আচ্ছা, এবার সেই আদর্শিক ব্যাখ্যায় ফিরে আসি। কেন একজন আওয়ামী লীগ সমর্থক জামায়াতের চেয়ে বিএনপিকে বেছে নিতে পারেন? বিশ্লেষণে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়েছে। ব্যাপারটা একটু ব্যাখ্যা করবেন? বিষয়টা বেশ সূক্ষ্ম। টক শোতে বলা হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে প্রায়শই মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক স্বার্থে বা ব্যবসার জন্য ব্যবহারের অভিযোগ ওঠে। কিন্তু দলের সাধারণ সমর্থকদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রতি এক ধরনের গভীর আবেগ কাজ করে। তাদের কাছে বিএনপি তুলনামূলকভাবে কাছের শত্রু। কাছের শত্রু কেন? কারণ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজে একজন সেক্টর কমান্ডার ছিলেন। তার সময়েই প্রথম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়েছিল। এই ঐতিহাসিক সংযোগের কারণে একজন আওয়ামী লীগ সমর্থকের কাছে আদর্শগতভাবে জামায়াতকে ভোট দেওয়ার চেয়ে বিএনপিকে ভোট দেওয়া অনেক সহজ। তাদের মনে হতে পারে দুটি দলই মুক্তিযুদ্ধের ভাবধারার কাছাকাছি, যদিও তাদের মধ্যে রাজনৈতিক বিরোধ রয়েছে। তার মানে ভোটারদের এই ভাগাভাগি সমীকরণটা যদি সত্যি হয়, তাহলে তো নির্বাচনের ফলাফল অনেকটাই নির্ভর করছে আওয়ামী লীগের ভোটের ওপর। আরেকজন বিশ্লেষক আবু হেনা রাশাজাকি তো সরাসরি বলেই দিয়েছেন যে আওয়ামী লীগের ভোটই এবারে নির্বাচনের কিং মেকার। এই কিংমেকার শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ। তবে এটা এক অদ্ভুত ধরনের কিংমেকার, যে নিজে খেলার মাঠে নেই। অনেকটা একটা অদৃশ্য খেলোয়াড়ের মতো, যার চাল সবাই অনুমান করার চেষ্টা করছে। আর এটাই এবারের নির্বাচনে এক অভূতপূর্ব অনিশ্চয়তা তৈরি করেছে। দলগুলোকে এখন শুধু নিজেদের ভোটের জন্য প্রচারণা চালালে হচ্ছে না, প্রতিপক্ষের এতিম হয়ে যাওয়া ভোটের জন্য হাত পাততে হচ্ছে। রাশাজাকের বিশ্লেষণ অনুযায়ী দুটি সম্ভাব্য চিত্র উঠে আসছে। তিনি বলছেন, যদি আওয়ামী লীগের ভোটের বড় অংশ বিএনপির বাক্সে যায়, তাহলে সেটা হবে তাদের জন্য সোনায় সোহাগা। এবং সেক্ষেত্রে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়াও নাকি অসম্ভব নয়। অন্যদিকে যদি কোনো কারণে এই ভোটের একটি উল্লেখযোগ্য অংশ জামায়াতের দিকে চলে যায়, তাহলে জামায়াত এককভাবে সরকার গঠনের মতো আসনও পেয়ে যেতে পারে। এমন একটি সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তার মানে আওয়ামী লীগ নির্বাচনে না থেকেও পরোক্ষভাবে ফলাফল নির্ধারণ করে দিচ্ছে। ঠিক, এই ব্যাপারটা বাংলাদেশের রাজনীতির এক জটিল বাস্তবতাকে সামনে নিয়ে আসে। অতীতেও তো আমরা দেখেছি আদর্শের চেয়ে রাজনৈতিক সুবিধা বড় হয়ে উঠেছে। অবশ্যই। এটা প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই। পরিস্থিতি অনুযায়ী সমীকরণ বদলায়। যেমন স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলনে আওয়ামী লীগ ও জামায়াত একসাথে আন্দোলন করেছে। আবার 91 ও 2001 সালের নির্বাচনে বিএনপি জামায়াত জোট তো খুবই পরিচিত একটি অধ্যায়। এটি দেখায় যে প্রয়োজনে ক্ষমতার জন্য আদর্শগতভাবে বিপরীত মেরুর দলগুলো হাত মেলাতে দ্বিধা করে না। এই ভোটের অঙ্কের মধ্যেই টক শোতে আরও একটি জটিল বিষয় নিয়ে আলোচনা হয়েছে, গণভোট এবং না ভোট দেওয়ার আহ্বান। আমি বিষয়টা ঠিক বুঝতে পারিনি। বিদেশে বসে আওয়ামী লীগের নেতারা নাকি কর্মীদের গণভোটে না ভোট দিতে বলছেন। এই গণভোটটা আসলে কি নিয়ে, আর এর সাথে মূল নির্বাচনের সম্পর্ক কি? আপনার মতো অনেকেই বিষয় জানিয়ে বিভ্রান্ত। চলুন একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আলোচনা থেকে যা বোঝা যায়, জুলাই সনদ নামে একটি চুক্তির ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই সনদে বেশ কিছু রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের আস্থা আছে কিনা তা যাচাই করার জন্য একটি গণভোটের আয়োজন করা হতে পারে, যেখানে ভোটারদের হ্যাঁ অথবা না ভোট দিতে বলা হবে। বুঝেছি। কিন্তু আওয়ামী লীগের কর্মীরা যদি না ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যান, তাহলে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে না? গণভোটের ব্যালটে না সিলের পর মূল নির্বাচনের ব্যালটও তারা আর খালি রেখে আসবেন না। এখানেই আসল মজাটা। বিশ্লেষকরা ঠিক এই প্রশ্নটাই তুলেছেন। ব্যাপারটা অনেকটা এরকম। আপনাকে দুটি প্রশ্ন করা হলো। প্রথম প্রশ্ন, আপনি কি এই নতুন নিয়মগুলো মানেন? আপনি হয়তো বললেন না। পরের প্রশ্ন, তাহলে বলুন এই জায়গাটা এখন কে চালাবে? আপনি তো আর চুপ করে থাকতে পারবেন না, কোনো না কোনো নাম তো বলতেই হবে।
আওয়ামী লীগ সমর্থকদের অবস্থাটা ঠিক তেমনই হতে পারে। না ভোট দিতে এসে মূল নির্বাচনে তারা হয়তো স্থানীয় প্রভাবশালী বিএনপি বা জামায়াত প্রার্থীকেই ভোট দিয়ে দেবেন। তাহলে এই গণভোটের ফলাফল নিয়েও তো দুই রকম মতামত থাকতে পারে। হ্যাঁ, এবং বিশ্লেষকরা দুটি ভিন্ন সম্ভাবনার কথা বলেছেন। এক পক্ষের মতে গণভোটে যদি হ্যাঁ জয়ী না হয় তাহলে জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জাতির কাছে প্রতারক হিসেবে চিহ্নিত হবে। কারণ এর মানে দাঁড়াবে নেতারা যে সনদে স্বাক্ষর করেছেন তাদের নিজেদের কর্মীরাই তা সমর্থন করে না। এটা একটা বিরাট বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি করবে। কিন্তু এর বিপরীতেও তো একটা মত আছে। আছে। অন্য পক্ষের যুক্তি হল গণভোটে হ্যাঁ জয়ী না হলেও বিএনপির মতো দলের বড় কোনো ক্ষতি হবে না, কারণ তাদের মূল লক্ষ্য হল ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি বাস্তবায়ন করা। গণভোট তাদের কাছে দ্বিতীয় অগ্রাধিকার। জুলাই সনদের একটি ধারায় নাকি বলা আছে, যে বিষয়ে দ্বিমত থাকবে নির্বাচিত সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। তাই বিএনপি যদি ক্ষমতায় আসে তারা তাদের দ্বিমতের বিষয়গুলো নিয়ে কাজ করার সুযোগ পাবে। সুতরাং হ্যাঁ জয়যুক্ত না হলেও তাদের মূল লক্ষ্যে পৌঁছাতে কোনো বাধা থাকবে না। আলোচনার এক পর্যায়ে বিএনপির একটি কৌশলগত পরিবর্তনকে ইউটার্ন হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে, বিএনপি জামায়াতের সঙ্গ ত্যাগ করে প্রথম আলো, ডিলি স্টারের মতো গণমাধ্যম এবং নাগরিক সমাজের সমর্থন আদায়ের চেষ্টা করছে। এটা কি শুধুই একটি কৌশল, নাকি জেনুইনলি একটি আদর্শিক পরিবর্তন? এটা একটা $1,000,000 ডলারের প্রশ্ন। বিশ্লেষকরা মনে করছেন এটা একটা হাই স্টেকস গ্যাম্বেল বা বড় ধরনের জুয়া। এই কৌশলের মাধ্যমে তারা হয়তো শহুরে মধ্যবিত্ত, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক মহলের কাছে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবে। কিন্তু এর একটা বড় ঝুঁকিও আছে। ঝুঁকিটা কি? ঝুঁকি হল এই নতুন সমর্থক গোষ্ঠী টানতে গিয়ে তারা তাদের পুরনো বা তৃণমূলের সমর্থকদের হারাতে পারে, যারা আগের জোটগত রাজনীতিতে অভ্যস্ত ছিল। দলের ভেতর সবাই এই ইউটার্ন একইভাবে গ্রহণ নাও করতে পারে। ফলে নতুন বন্ধু বানাতে গিয়ে পুরনো বন্ধুরা দূরে সরে যেতে পারে। এই সবকিছুর পর নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়েও তো বড় প্রশ্ন উঠছে। দেশের প্রায় ২৫% ভোটারের প্রতিনিধিত্বকারী দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক হবে? এই প্রশ্নটি টক শোতে জোরালোভাবে তোলা হয়েছে। একজন বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, যদি দলটি আইনত নিষিদ্ধ না হয় তবে কেন তারা নির্বাচনে অংশ নিতে পারছে না? এই দ্বৈত নীতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, আর এখান থেকেই নির্বাচনের প্রক্রিয়া নিয়ে দুটি ভয়ঙ্কর শব্দের অবতারণা হয়েছে: কারচুপি এবং ইঞ্জিনিয়ারিং। এ দুটোর মধ্যে পার্থক্য কি? শব্দ দুটো প্রায়ই শোনা যায়, কিন্তু এর আসল অর্থটা কি? বিশ্লেষকরা খুব চমৎকার একটি উপমা দিয়ে এটা ব্যাখ্যা করেছেন। ভাবুন, কারচুপি হল দিনের আলোয় রাস্তার উপর গাড়ি থেকে মালপত্র লুট করা। সবাই দেখতে পাচ্ছে, হইচই হচ্ছে, যেমন দলের কর্মীরা ব্যালট বাক্স ছিনতাই করছে বা জোর করে সিল মারছে। আর ইঞ্জিনিয়ারিং হল ব্যাংকের ম্যানেজার নিজেই রাতের আধারে ভল্টের কম্বিনেশন নম্বর বদলে দিচ্ছেন, যা বাইরে থেকে বোঝার কোনো উপায়ই নেই। বাহ, দারুণ ব্যাখ্যা। তার মানে ভয়টা এই দ্বিতীয়টা নিয়েই বেশি, যা অনেক বেশি সূক্ষ্ম প্রমাণ করা কঠিন। ঠিক ধরেছেন। প্রজাতন্ত্রের কর্মকর্তাদের ব্যবহার করে পর্দার আড়াল থেকে ফলাফল নিয়ন্ত্রণ করাকেই ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে। আর আলোচনায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে কোনো দল যদি ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পায় তবে তা হয়তো স্বাভাবিক ভোটে সম্ভব নাও হতে পারে। সেই ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমেই হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। তাহলে পুরো আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? আওয়ামী লীগ নির্বাচনে সরাসরি না থাকলেও তাদের প্রভাব কমেনি, বরং আরও জটিল ও রহস্যময় রূপ নিয়েছে। তাদের ভোট ব্যাংক এখন একটা ভাসমান শক্তির মতো, যা নির্বাচনের মোড় যে কোনো দিকে ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ, পুরো আলোচনাটি কয়েকটি মূল দ্বন্দ্বের উপর দাঁড়িয়ে আছে: আদর্শ বনাম রাজনৈতিক বাস্তবতা, নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং ক্ষমতার উত্তরাধিকারের লড়াই। আওয়ামী লীগের অনুপস্থিতি অন্য দলগুলোর জন্য একটি বিরাট সুযোগ তৈরি করেছে ঠিকই, কিন্তু তাদের রেখে যাওয়া এই বিশাল শূন্যস্থান পূরণ করা বা সেই ভোটারদের আস্থা অর্জন করা মোটেও সহজ হবে না। তাদের ভোটাররা একটি নীরব কিন্তু শক্তিশালী নিয়ামক হিসেবে কাজ করবে। সব মিলিয়ে এই নির্বাচনকে ঘিরে যে বিশ্লেষণ আমরা দেখলাম, তাতে একটি বিষয় পরিষ্কার:
ফলাফল যাই হোক, বাংলাদেশের রাজনীতি একটি বড় ধরনের পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে। এবং আলোচনায় শেষ যে ধারণাটি উঠে এসেছে তা আমাদের সবাইকে ভাবনার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। অতীতে যেমন জেনারেল এরশাদ ৯ বছর বা শেখ হাসিনা ১৫ বছর ক্ষমতায় ছিলেন, বিশ্লেষকরা মনে করছেন এবার যে দল বা নেতা এই রাজনৈতিক শূন্যস্থানটি সফলভাবে দখল করতে পারবে তারাও হয়তো একটি দীর্ঘমেয়াদী শাসনের সুযোগ পেতে পারে। তাহলে শ্রোতাদের জন্য আমাদের শেষ প্রশ্নটা এটাই হতে পারে, আমরা কি শুধু ৫ বছরের জন্য একটি নতুন সরকার গঠনের প্রক্রিয়া দেখছি, নাকি এটি বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার একটি দীর্ঘমেয়াদী পুনর্বিন্যাসের সূচনা?